গত বছর অন্যায় অবিচার আর বৈষম্যের বিরুদ্ধে দ্রোহ হয়ে যে জুলাই এসেছিল, বছর পেরিয়ে সেই জুলাইয়ে ভর করে বাংলাদেশ চলেছে নতুন গন্তব্যে। সামনে বহুল প্রত্যাশা নির্বাচন, চলছে রাষ্ট্র সংস্কার, আইনের শাসন প্রতিষ্ঠা, সর্বোপরি জাতীয় ঐক্য ধরে রাখার চ্যালেঞ্জ পার করছে অন্তর্বর্তী সরকার। ফিরে দেখা জুলাই এবং নির্বাচনী তৎপরতার নানা দিক নিয়ে আজকের স্বপ্নধরা স্বাধীন সংলাপ, সহযোগিতায় আলোক হেলথ কেয়ার এবং হাসপাতাল। আপনাদের সঙ্গে আছি আমি মাশরাফি শশী। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি। আছেন আমাদের সঙ্গে আশরাফ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক, এবং অপূর্ব জাহাঙ্গীর, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। যেমনটি এটিএন নিউজের সংবাদ শিরোনাম এবং নিশ্চিতভাবেই আজকে অন্যান্য সংবাদ মাধ্যমে প্রাধান্য পেয়েছে, জুলাই গণঅভ্যুত্থানকে সামনে কেন্দ্র করে যে মানবতা বিরোধী অপরাধ, সেই অপরাধে শেখ হাসিনা সহ ৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো বলা যায়। এবং চমকপ্রদ হয়ে যে ব্যাপারটি এসেছে সেটি হলো সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তিনি উঠে বলেছেন যে আই প্লিড, অর্থাৎ তিনি আবেদন করেছেন নিজে যেই অপরাধ স্বীকার করে নিয়ে তিনি অ্যাপ্রুভার বা যেটাকে প্রচলিতভাবে আমরা বলে থাকি রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন। এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন? তার এই রাজসাক্ষী হওয়া কতটা তাৎপর্যপূর্ণ? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা, আইজিপি চৌধুরী মামুনের রাজসাক্ষী হওয়াটা, যে ঘটনা জুলাই আগস্টে ঘটেছে এবং যেভাবে আমরা বিচার প্রক্রিয়াটি আশা করছি, এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার টপ কমান্ডাররা যেভাবে বাংলাদেশে গণহত্যা করেছেন এবং প্রায় ১৫০০ মানুষ নিহত হয়েছে, ২৫,০০০-এর উপরে মানুষ আহত হয়েছে, এই মামলার জন্য একজন চৌধুরী মামুনের রাজসাক্ষী হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনি যদি একটু উপর থেকে দেখুন, আমরা সর্বশেষ ২৪ ঘন্টা আগে বিবিসির যেই ফরেন্সিক রিপোর্টটা আমরা দেখতে পেয়েছি যে শেখ হাসিনা ওই হুকুমের আসামি হচ্ছেন, কেননা উনি নির্দেশ দিয়েছেন লেথাল ওয়েপন ইউজ করা এবং যা করলে মানুষের মৃত্যু ঘটে সেটি নিশ্চিত করতে। এবং উনি বলেছেন সবাইকে, সব বাহিনীকে বলা হয়েছে যে লেথাল ওয়েপন ইউজ করতে। তার মানে হচ্ছে যেই ১৫০০ মানুষ মারা গেছে তার প্রত্যেকের হত্যার জন্য শেখ হাসিনাকে আপনি হুকুমের আসামি করতে পারেন। দেখুন, একজন মানুষের মৃত্যুর হুকুমের আসামির শাস্তি কি আমরা জানি। সেখানে যদি ১৫০০ মানুষের মৃত্যুর হুকুমের আসামি শেখ হাসিনা হন, তাহলে কি হতে পারে? এখন তারপরে যিনি এর দায়িত্বে ছিলেন তিনি হচ্ছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি, তার অধীনস্থ হচ্ছেন চৌধুরী মামুন। এখন ৩ জনের মধ্যে একজন আটক অবস্থায় আছেন, বাকি ২ জন তো পলাতক। কিন্তু যিনি আটক অবস্থায় আছেন তিনি যখন বলেন যে এই সমস্ত অভিযোগ, বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের বিরুদ্ধে যে অভিযোগগুলো, সেগুলো এবং তার নিজের ব্যাপারে তিনি দোষ স্বীকার করেছেন, তিনি মনে করেছেন তিনি দোষী, তিনি এই কাণ্ড ঘটিয়েছেন, তিনি কারো নির্দেশে কিংবা নিজেকে আদিষ্ট হয়ে এই কাজ করেছেন। কাজেই এই মামলার খুব মোড় ঘুরানো ঘটনা হচ্ছে রাজসাক্ষী হওয়া। এবং আপনি দেখতে পাবেন এখন যখন রাজসাক্ষী কথা বলতে শুরু করবে, আপনি এতদিন আমরা বয়ানটি দেখেছি বাইরের থেকে, এখন আপনি ভেতরের বয়ানটি দেখতে পাবেন। তারা যখন ধরেন আমরা সেই ভিডিওটি দেখেছি যে একজনকে গুলি করলে একজন মরে, বাকিরা সরে না, তখন কিন্তু চৌধুরী মামুন সেখানে দাঁড়িয়েছিলেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তার পাশেই দাঁড়িয়েছিলেন, পুলিশের লোক, এমনকি স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর সেখানে দাঁড়িয়েছিলেন। তার মানে তারা নিশ্চয়ই এইভাবে অনেক জায়গায় মিলিত হয়েছেন, সলা পরামর্শ করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন। যেমন যখন শুট এট সাইট ঘোষণা করা হলো কিংবা ১৪ দলের নেতারা এসে শুট এট সাইটের জন্য আহ্বান জানালেন, এই ঘটনাগুলো আমাদের গণহত্যার খুব বড় ঘটনা। কারণ এই ঘটনার পরেই পুলিশ বেপরোয়া হয়েছে। বিবিসির রিপোর্টে যাত্রাবাড়ি খুনের যেই ঘটনা আমরা ৩৬ মিনিট ব্যাপী দেখলাম, বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগের থেকে পালিয়ে যাওয়ার ১ ঘন্টা পর পর্যন্ত ৫২ জন মানুষকে হত্যা করা হয়েছে। কাজেই আপনাকে মনে রাখতে হবে এই শাস্তি, এই বিচার হতে হবে, এই শাস্তি তাদের পেতে হবে। চৌধুরী মামুনের রাজসাক্ষী হওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং ফরেন্সিকে বিবিসির রিপোর্টে, কারণ এই অডিও কিন্তু আমরা অনেক আগের থেকে দেখেছি যে এই নির্দেশের অডিও, কিন্তু বিবিসির মতো একটি অত্যন্ত ক্রেডিবল ইন্টারন্যাশনাল মিডিয়া আউটলেট তার রিপোর্টে যখন বলে যে তারা ফরেন্সিক করে দেখিয়েছে
যে এটা শেখ হাসিনার ভয়েস, নিজস্ব ভয়েস, এখানে কোনো ডক্টরিং করা হয়নি। দেখুন, আমরা জয়ের একটা পোস্ট দেখেছি, উনি প্রথমে বলেছেন যে এটি আমাদের হলি আর্টিজানের সময় ব্যবহৃত, কিন্তু উনি ভুলে গেছেন যে ওখানে গণহারে হত্যার কথা থাকার কথা না, ওইখানে ৬-৭ জন আততায়ী হয়তো ছিল। আরেকটা জিনিস হচ্ছে, পরে দেখেছি তার সেই ফেসবুক পোস্ট উনি প্রত্যাহার করেছেন, উনি বলেছেন এটি এআই। এখন বিবিসি কিন্তু দুটি আপনার নেগেট করেছেন, একটি হচ্ছে যে এটি তার ভয়েস, কোনো এআই না, এবং এটি হলি আর্টিজান না, এটি জুলাই অগাস্ট গণহত্যার সময় শেখ হাসিনা যেভাবে হুকুম দিচ্ছিলেন। দেখুন, এটাকে আমরা ইংলিশে বলছি অর্ডার, এটা কিন্তু কোনো দৈনিক, বিশেষ করে প্রথম আলোকে আমি দেখলাম অর্ডারের অনুবাদটি ঠিক করেননি, তাদেরকে এত সফট হলে হবে না, তাদেরকে অনুবাদ ঠিক করে করতে হবে। উনি অর্ডার দিয়েছেন যে এদেরকে খুন করা হোক, এদেরকে লেথেল উইপন ইউজ করে মারা হোক। কাজেই এই অর্ডারের আসামি হচ্ছেন শেখ হাসিনা, এবং আমরা কামালকে দেখেছি তিনি তার বাহিনীগুলোকে, প্রসিকিউশনের পক্ষ থেকে প্রথম থেকে যেই কথাটি বলা হচ্ছিল যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি তিনি কখনোই এড়াতে পারেন না, এটার আরও অন্যান্য দিক নিয়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব এই আয়োজনেরই সামনের অংশে। অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে আসতে চাই, এই যে সাবেক আইজিপিকে তিনি এখন রাজসাক্ষী হলেন, এটা আপনি প্রসিকিউশনের সফলতার কোন মানদণ্ডে বিচার করবেন? না, এটা তো একটা হচ্ছে প্রসিকিউশনের সফলতা তো আছেই। আমি আরেকটা জিনিস যেটা বলবো যে এই লাস্ট 15 বছরে যে অ্যাট্রসিটিস যেটা হয়েছে, এটার থেকে যদি মানুষজন যারা ইনভলভ ছিল তারা যদি মনে করে যে তারা বেঁচে যাবে, মানে তাহলে কিন্তু এটা একটা মানে অত্যন্ত বড় একটা ভুল ধারণা হবে আর কি। মানে সে যে রাজসাক্ষী হতে চেয়েছে, আমি বলবো যে মাই পার্সোনাল ওপিনিয়ন যে সে বুঝতে পারছে যে তার কোনো উপায় নেই, মানে এইখানে কনফেস করা ছাড়া কোনো উপায় নেই। আপনি যদি, এবং আমার কাছে এটাই খুব আশ্চর্যজনক লাগে যে ধরেন আওয়ামী লীগের ফেসবুক পেজ তো এখন ওরা অ্যাক্টিভ এবং ওরা বাইরে থেকে বিভিন্ন কথাবার্তা বলে, কোনো অনুতাপের জায়গা এখন পর্যন্ত নাই। মানে এত মানে এই যে সজীবদের জয় যে ঘটনাটা যেই ক্ল্যারিফিকেশন কোট অ্যান্ড কোট দিল, মানে এটা তো হাস্যকর একটা ক্ল্যারিফিকেশন, মানে এটার কোনো মানে নাই ইয়ে করা। সো মানে কত বড় বোকা একটা দল হলে মানে এরকম ঐতিহ্যবাহী দলের নমুনা যে এই জায়গায় এসে পড়বে, এটা কিন্তু খুব হাস্যকর একটা বিষয়। সো আমি এটাকে শুধু প্রসিকিউশনের ইয়ে তো অবশ্যই, মানে বিজয় তো অবশ্যই যে এটা ওনারা অত্যন্ত অসাধারণ একটা কাজ করেছে, কিন্তু এখানে আসলে মানে আমাদের মনে হয় যে ওনারা আস্তে আস্তে ওনাদের উচিত যে মোরাল অব্লিগেশনটা কোন জায়গায় সেটাও একটু দেখা। মানে এটার থেকে বাঁচার কিন্তু কোনো উপায় নাই, সব কিছু সাফ। মানে এখানে কেউ এটাকে পলিটিক্যালি মোটিভেটেড বলে এখানে বলার কোনো, মানে বিবিসি যেখানে এরকম একটা রিপোর্ট দিচ্ছে সেখানে আপনি কতদূর ডিনাই করবেন? কিছুদিন আগে আইন উপদেষ্টা তিনি অবশ্য বলেছিলেন যে সামনের নির্বাচনের আগেই এই বিচার কাজ শেষ হবে বলে তিনি আশাবাদী। আগামী ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে যদি নির্বাচন ধরি, খুব 7 থেকে 8 মাসের মতো হয়তো বা সময় আছে। ইতিমধ্যে আমরা জানি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বানও জানানো হয়েছে। আইন উপদেষ্টার এই যে কথা, যে আশাবাদ, সেটা আপনি কতটা বাস্তবসম্মত মনে করছেন? দেখেন, এটা এমন একটা বিচার যেটাকে আপনি ক্যাঙ্গারু কোর্টের মতো ট্রিট করতে পারবেন না। এটা যথেষ্ট ডিউ প্রসেস মেনটেন করে আগাতে হবে, এবং সেটাই যদি সময় লাগে তো লাগবে। সেটা যদি এই অন্তর্বর্তীকালীন সরকার শেষ করে না হতে পারে, নেক্সট পলিটিক্যাল সরকার শেষ করে, তাহলে তাই সই। কিন্তু এখানে যেটা মেইন ঘটনা সেটা হচ্ছে যে এই বিচারকে কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করার জায়গা রাখা যাবে না। এখানে মানে ডিউ ডিলিজেন্স বলতে যেটা বোঝায় এটা পুরোপুরি করতে হবে। সো হয়তো বিচার যেভাবে এগোচ্ছে হয়তো আমরা কয়েকটা রায় পেতে, কিছু রায় পেতে পারি, কিন্তু এটা পুরোটা যে কমপ্লিট হবে বলে আমার মনে হয় না। এটা বরং মানে এটা ডিউ ডিলিজেন্সটা বরং ইম্পর্টেন্ট রাদার দেন তাড়াতাড়ি শেষ করা। এনসিপি এবং বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনি জানেন যে এ ধরনের দাবি আছে, বিচার প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়া। যদিও আমি এই আলোচনা একটু পরে আসতে যাচ্ছিলাম, তার আগে নির্বাচনের ব্যাপারে অতটা আগ্রহী নয়। আপনি কি মনে করছেন এই বিষয়টি নিয়ে সরকার কি কোনো ধরনের চাপের মুখে আছে কিনা? আমি মনে করছি না। দেখেন, সরকার তো কালকে যে প্রেস কনফারেন্সটা আমাদের উইং করলো সেখানে তো বলাই আছে যে ডিসেম্বর কেন্দ্র করে সব কিছু শেষ করা যাতে যায় সেদিকে এগিয়ে যাওয়া। সো এইখানে এগেন মানে বিচার এমন একটা জিনিস যেটা আপনি তাড়াহুড়া করতে পারবেন না। আপনি এটা তো মানে সেই শাহবাগের বিচার না যে আমরা কিছু একটা দেখিয়ে দিলাম যে কিছু একটা হয়ে গেল, তা না। এবং এটা আপনার বুঝতে হবে যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস
হেড অফ স্টেট হওয়ার পর এই বিচারটা হচ্ছে। সো উনি কোনো মতে এটাকে তাড়াহুড়া করতে দিবেন না, এটার ডিউ ডিলিজেন্স পার্ট শেষ করে দেন এখানে রায় আসবে। সো এইটা যদি কেউ চাপ, মানে অন্তর্বর্তীকালীন সরকার মনে হচ্ছে না কোনো চাপ পাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এই স্পেসটাও সবাইকে বুঝতে হবে যে এটা দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় না এরপরের যে কোনো সরকারই আসুক এই বিচারকে কেউ ফাঁকি দিতে পারবে, এই বিচারটা করতেই হবে। মানে বাংলাদেশের মানুষ তো পুরো জিনিসটা দেখেছে, সো এই বিচার কন্টিনিউ হবে, ওয়েদার অন্তর্বর্তীকালীন সরকার থাকুক, ওয়েদার পলিটিক্যাল গভর্নমেন্ট থাকুক, এই বিচার চলতে থাকবে। আপনি মানে আশাবাদী যে এই বিচার পরবর্তীতে চলমান থাকবে। আশরাফ খান স্যার, আপনার কাছে ঠিক এই বিষয়টি জানতে চাই, আপনি আসলে কতটুকু আশাবাদী? অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ তো শেষ হবে, পরবর্তীতে যারা আসবে ঠিক কিভাবে এই বিচার প্রক্রিয়া এগোবে, বা শুধু বিচার প্রক্রিয়া তো শেষ হওয়ার পরবর্তীতে শাস্তির মুখোমুখি করার একটি বিষয় আছে, সার্বিকভাবে আপনি ভবিষ্যৎ কিভাবে দেখছেন? দেখুন, বড় দলগুলোর অনেক বিষয়ে মতৈক্য আছে, আবার অনেক বিষয়ে মতানৈক্য আছে, কিন্তু একটি বিষয়ে মতৈক্য দৃঢ়, সেটি হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী তাদের অবস্থান। বিকজ সবগুলো দল এবং বাংলাদেশের নাগরিকরা 16 বছরের যে ফ্যাসিজমের শিকার হয়েছিল, এই ব্যাপারে তাদের প্রত্যেকের কিন্তু অবস্থানটি পরিষ্কার। কাজেই আমি কিন্তু মনে করি যে বিচার প্রক্রিয়া তার নিজস্ব গতিতে আগানো দরকার, তাড়াহুড়ো না করে, গাফিলতি না করে, একটা নির্দিষ্ট সময়ের ভেতরে। আপনি কিন্তু খেয়াল করেছেন যে সরকার নিয়োগকৃত আসামির আইনজীবী কিন্তু রয়েছে, এটি আমাদের বিচার প্রক্রিয়া একটি নতুন ঘটনা। এমনকি তারা বাইরের থেকে কোনো আইনজীবী নিয়োগ করতে চাইলে সেটিও করতে পারবেন। কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি, তারা কিন্তু আইনের কাছাকাছি আসছেন না, আদালতের কাছাকাছি আসছেন না, ট্রাইব্যুনালের কাছে আসছেন না। তারা 11 মাস হলো ডিনায়ালে আছেন, এবং ডিনায়াল একরকম, আবার মিথ্যাচার আরেক রকম, তারা এই দুটিই করছেন। কাজেই আমি বলবো যে রাজনৈতিক সরকার যেই হোক, নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসুক, এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে কোনো রকমের কার্পণ্য করা, কোনো রকমের ডিরেলড হওয়ার সুযোগ কিন্তু কারো নাই। কারণ বাংলাদেশ শিখে গেছে অন্যায়ের প্রতিবাদ কি করে করতে হয় এবং অবিচার কি করে বিচারে রূপান্তরিত করতে হয়। কিন্তু আচ্ছা, এবার চৌধুরী মামুনের ব্যাপারে আপনাকে একটা কথা বলি। ধরেন আমরা তো বলছি প্রসিকিউশনের সাফল্য, আমার কিন্তু মনে হয় যে ওনার উপলব্ধিরও একটা বিষয় হয়েছে। কেননা এতদিন ধরে উনি আটক হয়েছেন, উনি নিজ চোখে দেখেছেন, সশরীরে ছিলেন, উনি দেখেছেন গণহত্যা কি করে করেছে তার সদস্যরা, তার বাহিনীর। এবং আমরা কিন্তু শুধু 36 দিনের কথা বলছি না, 16 বছর পুলিশ বাংলাদেশে কি করেছে। উনি এর আগে র্যাবের মহাপরিচালক ছিলেন। সেই র্যাব যারা বাংলাদেশে গুম খুনের জন্য সবচেয়ে নিন্দিত বলা হয়ে থাকে, বাংলাদেশের রাষ্ট্র প্রসিত একটি বাহিনী যেটা খুন করছে সেটার নাম হচ্ছে র্যাব। সেই র্যাবের উনি মহাপরিচালক ছিলেন। কাজেই 16 বছরে পুলিশের যত সহিংসতা, অনিয়ম, তার দায়ও কিন্তু অনেকভাবেই চৌধুরী উপরে বর্তায়। কাজেই উনি বুঝে গেছেন এখান থেকে তার মুক্তি পাওয়ার তেমন কোনো সুযোগ নাই। তার চেয়ে যদি উনি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যান, তাতে উনি অন্যান্য অপরাধী, অন্যান্য পরিকল্পনাকারী, অন্যান্য আসামিদেরকে উনি প্রকৃষ্টভাবে সামনে আনতে পারবেন। কাজেই তার আইনজীবী অবশ্য আজকে আদালতের কাছে আবেদন করেছেন, তার জন্য নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পরবর্তীতে আদালত বলেছেন বিবেচনা করবে। এটি আমি মনে করি যে মানে সেন্স মেক করে, কারণ আপনি এখন জানেন যে কোর্টের মানে আদালত পাড়ায় অথবা জেলখানায় কারা রয়েছেন। কাজেই অন্য অপরাধীরা যাতে সহিংস না হতে পারে, তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই জায়গাটিতে নজর দিতে হবে। আরও একটা জিনিস, তার উপরে নির্ভর করবে আগামীতে কারা কারা রাজবন্দী হতে আগ্রহ প্রকাশ করবেন। আমি নিশ্চিত জানি অনেকেই করবেন, কেননা তারা যখন দেখতে পাবেন যে একটা সারাশি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, প্রশ্নহীন বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এই 36 দিনের হত্যাকাণ্ড, অপরাধ, এমনকি আগের 15 বছরের অনেক কিছুই কিন্তু রেকর্ডগুলো আছে, ডিজিটাল রেকর্ড আছে, ভিডিও আছে, অডিও আছে, সংবাদপত্রের রিপোর্ট আছে, ক্লিপিং আছে, স্বজনরা আছেন যাদের সামনে থেকে মানুষকে এই বিচার সব সাক্ষ্য রেখে এই বিচার প্রক্রিয়াকে ন্যায় বিচার ছাড়া অন্য কোনো কিছু করার কোনো সুযোগ নেই। আমার মনে হয় জনমানুষেরও সেটাই প্রত্যাশা। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে আসতে চাই। 3 আগস্টের মধ্যে সরকার জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রকাশ করতে ব্যর্থ হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে আবার মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরায় এক সমাবেশে তিনি কথা বলেছেন। অন্যদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি মনে করছেন যে মূল সংবিধানে জুলাই সনদের জায়গা দেওয়ার কোনো প্রয়োজন নেই, চতুর্থ তফসিলে দিলেই হয়। যদিও এনসিপির পক্ষ থেকে বারংবার মূল সংবিধানেই স্থান দেওয়ার কথা বলা হচ্ছে। জুলাই সনদের ভবিষ্যৎ আসলে কি?
ধন্যবাদ। জুলাই সনদের ভবিষ্যৎ হচ্ছে জুলাই সনদটা হবে, এটাই হচ্ছে এটা সবচেয়ে বড় ভবিষ্যৎ। তো জুলাই সনদটা যখন হবে তখন এটার মেইন ক্রাইটেরিয়াটা কি, যে সকল স্টেক হোল্ডারদের নিয়ে এই সনদটা বানাতে হবে এবং সেটা কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে। এবং প্রসেসটা যে খুব মানে আপনার খুব তাড়াতাড়ি হবে তা কিন্তু না। ঐক্যমত কমিশনের ভাইস চেয়ার যিনি আলী রিয়াজ, আপনি কিন্তু দেখেছেন উনি বলেছেন যে উনি মনে করছেন যে জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ উনি পেশ করা যাবে। সো আমরাও মনে করছি যে হয়তো সেদিকেই যাবে। এবং যেই ডিবেটটার কথা আপনি বললেন যে একজন বলছে একরকম আরেকজন বলছে আরেক রকম, এটা কিন্তু আমি মানে ভালো চোখে দেখি। এবং কেন দেখি আমি সেটা একটু বলি, সেটা হচ্ছে এই প্র্যাকটিসটা না আমাদের দেশে অনেক দিন পর্যন্ত মিসিং ছিল। সবার প্রত্যেকের আইডিয়া এক এক রকম, প্রত্যেকেই দেশটাকে এক একভাবে দেখে এবং প্রত্যেকেই এই সনদটাকেও হয়তো এক একভাবে দেখছে। এই ডিবেটটা যাতে একটা জায়গায় আসে সেটার জন্যই কিন্তু ঐক্যমত কমিশনটা গঠন করা হয়েছে। এবং এই যে আপনার যে কথার পিঠে কথা এবং যুক্তিটা দেওয়া, এটা দিস ইজ, আমি বলি যে দিস ইজ ক্লোজ টু আ পার্লামেন্ট, যেটা আমরা অনেক দিন কিন্তু দেখিনি। ঐক্যমত কমিশন এখন যখন টিভিতে দেখায় আপনি দেখবেন যে ডিবেটগুলো চলে, মানে এটা দিস ইজ 15 বছরে এরকম নজির কিন্তু খুব কম, নাই বললেই চলে। সো এটা অস্বাভাবিক কিছু না, এটা চলতেই থাকবে এবং এটার মধ্যে দিয়েই আমরা একটা জায়গার মধ্যে আসবো জুলাই সনদটা পেয়ে। আমি একটু মানে ব্যাপারটা আমার নিজের কাছে পরিষ্কার হওয়ার জন্য, প্রথমে জুলাই সনদ এনসিপি তারা বললেন যে তারা দিবেন, পরবর্তীতে সরকারের পক্ষ থেকে ডিসেম্বরে বলা হলো দেওয়া হবে, আপনি বলছেন এখনও সদিচ্ছা আছে সেটা নিয়ে এবং অবশ্যই হবে। তাহলে এই যে একটা অনাস্থা, অনেক সময় আমরা এনসিপি নেতাদের কথার মাধ্যমে বুঝি যে অনেকটা যেমন বলছেন হুঁশিয়ার করে দিচ্ছেন, বা একটা অবিশ্বাস কি তৈরি হচ্ছে, যদি তৈরি হয় কেন আসলে সেটার? মানে আপনি এখন এখানে এটাকে অবিশ্বাস অনাস্থা বলে প্যাকেজ করতে পারেন, কিন্তু এটা একদমই না। এটা আমি মানে বলেই দিই, সেটা হচ্ছে যে এর পলিটিক্যাল রেটরিক ইজ পলিটিক্যাল রেটরিক, ঠিক আছে? এবং আমার মনে হয় এটা বাংলাদেশের মানুষজন এতদিনে বুঝে গেছে। সো এটাকে আমি একদমই, এটা উনাদের বলার দরকার, উনারা বলেছে। আমরা পলিটিক্যাল পার্টিরা অনেক সময় অনেক কিছু বলে যেটা মাঠ গরম করার জন্য একটা বড় আর কি। কিন্তু তো অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব, ওনারা যেভাবে সবাইকে গ্যাদার করে সবাইকে একসাথে করে একটা জুলাই সনদ ঘোষণা করবে যেটা বলছে, আমি দেখছি যে সরকার সেদিকেই কাজ করে যাচ্ছে। চমৎকার। আশরাফ খান স্যার, এনসিপির প্রসঙ্গ যখন আসলো, আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই। আপনি নিশ্চয়ই জানেন আজকে নির্বাচন কমিশন তারা এনসিপি তাদের নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা চেয়েছিল, সেই তালিকাতেই অবশ্য নির্বাচন কমিশন সেটা রাখেনি, আরও একটি দল চেয়েছিল। সংবিধানের দোহাই দিয়েই অবশ্য বলা হচ্ছে যে জাতীয় প্রতীকের ভিতরে শাপলার অন্তর্ভুক্তি, এটা কি এনসিপির জন্য তাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশার বিপক্ষে একটা এনসিপির প্রথম আঘাত বলে আপনি দেখতে চান, নাকি কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? এটিকে আমি আঘাত বলতে রাজি না। দেখুন, এনসিপি শাপলা চেয়েছে এবং আমরা বাংলাদেশের সমস্ত মনোগ্রামে শাপলাকে সেন্টার প্রতীক হিসাবে দেখি এবং রাষ্ট্রের মনোগ্রাম বলি অন্যান্য জায়গাও। কাজেই আমার মনে হয় এনসিপি এটি চাওয়ার জন্য চেয়েছে, তাদের নিশ্চয়ই বিকল্প প্রস্তাবনা রয়েছে এবং শাপলাকে দেওয়া হলে বিতর্ক বেশি হবে, কনফিউশন বেশি হবে। আবার এনসিপির কোনো নেতা যেরকম শাপলার সাথে ধানের শীষকে তুলনা করেছেন, দুটিও তুলনীয় না। কাজেই এনসিপি আমার ধারণা যে হয়তো শাপলা পেলে এক ধাপ এগিয়ে যেত মনে করতো, কিন্তু তাদেরকে রেশনালাইজড হতে হবে। দেখুন, রাজনীতিতে প্রতীক কখনো কখনো গুরুত্বপূর্ণ, কখনো কখনো রাজনৈতিক আদর্শ গুরুত্বপূর্ণ। এনসিপির যেখান থেকে জন্ম, বৈষম্য বিরোধী আন্দোলন, তারা হাসিনার মতো একজন স্বৈরাচারকে বিদায় করতে পেরেছে। তাদের জন্য একটা যে কোনো প্রতীক নিয়ে সঠিক রাজনীতি থাকলে তাদেরকে ঠেকিয়ে রাখা কঠিন হবে। এবং আমরা এনসিপিকে যতদিন ঢাকা কেন্দ্রিক হতে দেখেছি, একরকমের চেহারা দেখেছি। যখন পদযাত্রা শুরু করেছে আমরা হাজার হাজার মানুষের সমর্থন দেখেছি, মানুষ তাদের সাথে কথা বলছে, এনসিপির নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। কাজেই রাজনীতির এই ধরনের ব্যাকরণ তারা আস্তে আস্তে শিখবে এবং আমার ধারণা, আমি আশা করি গণ অভ্যুত্থানের নেতারা রাজনীতিতেও ভালো করুক। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এইসব, আপনি একটু আগে বলছিলেন যে সনদের ব্যাপারে, দেখুন জুলাই সনদ হওয়া উচিত এবং জুলাই সনদ জুলাইয়ের ভেতরেই হওয়া উচিত। কাজে এটাতে ঠিক হুমকি দেওয়া অথবা আন্দোলনে চলে যেতে হবে এগুলোও খুব বেশি কথা, মানে রেশনালাইজড কথা না। কেন হওয়া উচিত? কেননা আমাদের প্রায় 1 বছর পূর্তি হচ্ছে জুলাইয়ের শেষে বা অগাস্টের 5-এ। তার আগেই যেন আমরা অন্তত লিখিত আকারে জানি যে এই ঘোষণাটি কী, ঘটনাটি কী ঘটেছিল এবং সেখান থেকে বাংলাদেশ রাষ্ট্রের যে নতুন বন্দোবস্ত আমরা বলছি সেটি আসলে কি।
এবং এটি এই জন্য সব রাজনৈতিক আপনি মনে করছেন কি এই এক মাসের মধ্যেই জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সূক্ষ্ম মতপার্থক্য আমরা দেখতে পাচ্ছি সেটাও আসলে নিরসন সম্ভব এবং ঐকমত্যের ভিত্তিতেই এই ঘোষণা এবং সনদটি আসবে? এটি খুবই সম্ভব। আমি বলি কেন, একসময় আপনার মনে হয়েছিল যে এটি বৈষম্য বিরোধী নেতারা নিজেরাই দিবেন, তারপরে আমরা দেখলাম সরকার সংযুক্ত হলেন এবং রাজনৈতিক দলগুলো কেউ কেউ প্রথমে বলছিলেন যে এটি খুব একটা দরকার নাই, তখন হলে হতো, এখন দরকার নাই। পরে কিন্তু তারা বলছেন যে এটি দরকার, এখন তারা বলছেন সংবিধানের কোন জায়গায় এটি স্থান হবে। তাই তো আস্তে আস্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে জুলাই সনদ নিয়ে ঐক্যমত্যটি পরিষ্কার হচ্ছে এবং আমার ধারণা এটি খুব জোরালো হবে। তবে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে বলে এটি সংবিধানের অংশ হওয়া ভালো, কেননা এই সনদের উপরে পরবর্তীতে ঘটে যাওয়া অনেক কিছুর সম্পর্ক রয়েছে, এমনকি অন্তর্বর্তী সরকারের বৈধতার প্রশ্নটিও জড়িত। অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে যেতে চাই। আমরা প্রথম পর্বে বিরতির আগে বলছিলাম যে নির্বাচন ঘনিয়ে আসছে, ঐকমত্য কমিশনও সার্বিকভাবে কাজ করছে, রাজনৈতিক দলগুলো মোটামুটি নির্বাচনী মুখী বলা যায়। তো নির্বাচনকে সামনে রেখে বা যতই আসলে নির্বাচনের দিকে দেশ এগোবে, ডিসইনফরমেশন এবং মিস ইনফরমেশন, এটা আপনি জানেন বর্তমান যুগের নতুন একটা যুদ্ধ বলা যায়। এটাকে কাউন্টার করার জন্য কতটুকু প্রস্তুত আমরা? আচ্ছা, এই আপনি যে ডিসইনফরমেশন আর মিস ইনফরমেশনের কথাটা বললেন, এটা একটা টক শোতে এটা নিয়ে কভার করা যাবে না। স্পেশালি এইটা যেটা নতুনভাবে বাংলাদেশ ফেস করছে, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা আরও 10-15 বছর বাংলাদেশকে ফেস করতে হবে। কারণ জিনিসটা শুধু ডোমেস্টিক্যালি হচ্ছে না, জিনিসটা ইন্টারন্যাশনালি হচ্ছে। এবং এই ধরনের সময় যখন হয় তখন কিন্তু শুধু সরকার একা যে এটা হ্যান্ডেল করতে পারে বা এটা নিয়ে কাজ করতে পারে তা কিন্তু না। এখানে প্রেসের একটা ভূমিকা আছে, এখানে ইভেন আপনার যারা যেহেতু জিনিসটা ছড়ায় সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায়, যারা সোশ্যাল মিডিয়া ইউজ করে, যারা সোশ্যাল মিডিয়া ইউজ তাদেরও একটা ভূমিকা আছে। এখানে প্রথম জিনিসটা ট্যাকেল করার একটা বড় জায়গা হচ্ছে যে আপনি কিভাবে খবরের সোর্সটা কি, খবরটা কতটা অথেন্টিক, এটা কিভাবে জাজ করবেন। এটা হয়তো আমরা যারা সাংবাদিকতা পড়েছি বা করেছি তারা হয়তো কিছুটা আমরা ওইখান থেকে শিখেছি, কিন্তু এটা এখন মানে জনমানুষের মধ্যে এই শিক্ষাটা বিলিয়ে দেওয়া ছাড়া এটা একটা বড় জিনিস যেটা কোনো অল্টারনেটিভ নেই। কিন্তু এই জিনিস এই ব্যাপারটা আমাদেরকে বাংলাদেশকে ভোগাবে, এটা আমি মনে করি। সো এটার জন্য, এটা ট্যাকেল করার জন্য সরকার বিভিন্ন ধরনের স্টেপ নিয়েছে। যেমন আপনি ধরেন যে আমাদের প্রেস উইংয়েরই একটা আলাদা একটা পেজ আছে যেটা বলে সিএ প্রেস উইং ফ্যাক্টস। এখানে কিন্তু সারাক্ষণ এখানে সবচেয়ে বেশি পোস্ট করা হয়, কারণ এত ডিসইনফরমেশন আসতে থাকে। আমি বলবো এটা পুরোপুরি সরকারের উপর, সরকার তো সরকারের কাজ করবেই। আমার মনে হয় এখানে গণমাধ্যমগুলোকে, প্রতিষ্ঠানগুলোকে একটু সামনে এগিয়ে আসতে হবে। আমরা এনকারেজ করি যে এরকম যেহেতু একটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এই একটা সুযোগ যে বাংলাদেশের নিউজ হাউসগুলা তাদের নিজস্ব ফ্যাক্ট চেকার ডিপার্টমেন্ট দিয়ে করবে। সো এটা করলে হবে কি, তখন প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা থাকবে যে তাদের, কারণ আপনি দেখবেন এই যে অন্যের ফটো কার্ড নিয়ে অন্য ইয়ে করা, এই জিনিসটা যে চলতে থাকে। এবং সিইসির পক্ষ থেকেও কিন্তু মানে এর আগে বলা হয়েছে যে নির্বাচনকে সামনে রেখে এআই এর ব্যবহার এটা একটা বড় হুমকি হিসেবে তারা দেখছেন। সিইসির প্রত্যক্ষ তত্ত্বাবধানেই তো আসলে নির্বাচনটা হবে, সার্বিক ব্যবস্থাপনায় হয়তোবা সরকার থাকবে। এই দুইটি অংশী জোন যদি আমি বলি, এর মধ্যে সমন্বয়ের ব্যাপারটিতে আপনারা কতটুকু ভেবেছেন? না, সমন্বয় মানে দিস ইজ এমন একটা জিনিস, এটা তো বাংলাদেশ কখনো এরকমভাবে ফেস করে নাই। যেটার জন্য আমি বললাম যে এটা কিন্তু শুধু ডোমেস্টিক ফ্রন্টের লড়াই না, এটা ইন্টারন্যাশনাল লেভেল থেকেও কিন্তু এটা হয়ে আসছে। সো এটাকে সমন্বয় বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হবে যতদিন না যখন নির্বাচনের দিকে আমরা এগোবো। কিন্তু আমি বলবো যে শুধু এই উদ্যোগের দিকে তাকায় থাকলে হবে না, যেহেতু বাংলাদেশের নির্বাচন কিন্তু এটা তো শুধু সরকার আর ইলেকশন কমিশনের মামলা না, বা পলিটিক্যাল পার্টি, পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ যতজন আছে তাদের মামলা। সো সবাইকে এটার মধ্যে আসতে হবে। এবং আমি স্পেশালি বলবো যে দিস ইজ হাই টাইম আমাদের মিডিয়া হাউসগুলো, আমাদের নিউজ পেপারস, টিভি চ্যানেল সবাই এগিয়ে আসুক এই জায়গায় যে এটা কীভাবে ফাইট করা হয়। আদারওয়াইজ কিন্তু এটা যদি আমরা ঐক্যভাবে এটা ডিল না করি, এটা কিন্তু ডিজাস্টারের পর্যায়ে চলে যেতে পারে। এ বিষয়ে আশরাফ খান স্যার, আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচনী পরিবেশে আসলে এআই বা এই ধরনের আইসিটি সম্পর্কিত যে সকল সমস্যাগুলো সেগুলো তো আছে, কিন্তু আর একটা সমস্যা যেটা বাংলাদেশের রাজনীতিরই একটা দীর্ঘদিনের অংশ বলা যায়, যে বাংলাদেশ বিশেষ করে জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো জোট গঠনের পাশাপাশি তারা এখন, আমরা বেশ কিছুদিন ধরে শুনছি, নির্বাচনের পরিবেশ নেই এমন একটি কথা
বলা হচ্ছে। এসব দল আবার পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সোচ্চারও হয়ে উঠছে, যেখানে বড় একটি দল বিএনপির সাথেও একটা মতভিন্নতা দেখা যাচ্ছে। সব মিলিয়ে আসলে এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এখানে দুটি বিষয়, একটি হচ্ছে আনুপাতিক হারে নির্বাচন হবে কিনা, আরেকটি হচ্ছে নির্বাচনের পরিবেশ। আমি প্রথমটির উত্তর সরাসরি আপনাকে দেই। ছোট দলগুলো যারা প্রচলিত নির্বাচনী ব্যবস্থাপনায় বিজয়ী হয়ে সংসদে আসতে পারেন না এবং তাদের যত ভোটই তারা পান, কম কিংবা বেশি, পরাজিত প্রার্থী সেটি কোনো কাজে লাগে না, কাউন্ট হয় না। কাজেই তারা চাচ্ছেন, বিশেষ করে দ্বিতীয় বা তৃতীয় হতে পারেন যেই দলগুলো, তারা চাচ্ছেন আনুপাতিক হারে যদি আমাদের সংসদে সংখ্যাগরিষ্ঠতা নির্ধারণ করা যায় তাহলে তাদের একটা ভালো অবস্থান তৈরি হবে। এখন বাংলাদেশ ম্যাচুরিটির জায়গা থেকে সরাসরি ভোটে নির্বাচিত করার যে প্রক্রিয়া, তার বাইরে যেতে হলে আপনাকে কয়েক ধাপে চিন্তা করতে হবে। এখনও ওই জায়গায় বাংলাদেশের গণতন্ত্র যায়নি। আরেকটা জিনিস হচ্ছে যে আনুপাতিক হারে করতে গেলে বড় দল যার যে কোনো সময় নির্বাচন হলে তিনি বিজয়ী হয়ে সরকার গঠন করবেন, তার রাজি হওয়ার কোনো কারণ নাই। তবে আমরা যেটি চাচ্ছি যে যখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে তখন নিম্নকক্ষে যদি আপনি সরাসরি ভোটের ব্যবস্থা রাখেন, উচ্চকক্ষে গিয়ে আপনি কিন্তু ভোটের আনুপাতিক হারে প্রতিনিধি নির্ধারণ করার কথা বলতে পারেন। তাতে করে যেটা সুবিধা হবে, আমরা তো চেকস অ্যান্ড ব্যালেন্স চাচ্ছি, উপরের কক্ষে অন্তত ওইটা তৈরি হবে এবং তার অতটা এক্সিকিউটিভ পাওয়ার না থাকলেও নিম্ন এবং উচ্চ উভয় কক্ষেই পিআর পদ্ধতি চাচ্ছেন, তারা তো আবার বলছেন যদি নিম্ন কক্ষে সরাসরি ভোটেই আসেন, সেখানে যদি ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে কেউ আসেন, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসেন, সেই অনুপাতে উচ্চ কক্ষে গেলে তো তাদেরই প্রাধান্য থাকবে। আমি সেটাই বলছি, ধরে নিলাম যে কেউ একজন ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো, কিন্তু উচ্চকক্ষে যদি আপনি পিআর পদ্ধতি রাখেন তাহলে কিন্তু সেটার রিফ্লেকশন ওখানে হবে না, সেখানে আপনি তখন অন্য দলগুলোর রিপ্রেজেন্টেশন দেখতে পাবেন। আমি আরও একটা জিনিস বলি, দলগুলোকে নির্বাচনের আগেই বলতে হবে উচ্চকক্ষে তারা কাদেরকে মনোনয়ন দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন তাদের তালিকা দেখে যে তারা কি দলদাসদেরকে খুঁজে বের করে এনেছেন, নাকি তারা কিছু যোগ্য মেধা আছে, স্বীকৃত মানুষ যারা ভিন্ন মত পোষণ করতে পারেন, যারা যুক্তিপূর্ণ কথা বলেন, তাদেরকে রেখেছেন। এ প্রসঙ্গে আমার ব্যক্তিগত একটা ইচ্ছার জায়গা থেকে জানার জন্য, দীর্ঘ সময় আমরা শুনেছি যে মার্কা নয় প্রার্থী দেখে ভোট দেন, জনসচেতনতামূলক যারা ক্যাম্পেইন চালান তাদের পক্ষ থেকেও এই প্রচারণা চালাতে দেখেছি যে যিনি যার মাধ্যমে নাগরিক সেবা পৌঁছাবে, সরকারি সেবা পৌঁছাবে, তাকে জানাটা দরকার। পিআর পদ্ধতি তাহলে কি এক্ষেত্রে অন্তরায় বা বাধা আপনি দেখছেন কিনা? দেখুন, আমাদের আইনসভা তো কখনো আইনসভা হতে পারেনি, কারণ আমাদের আইনসভাতে যে আইন প্রণয়ন হয় এটি অধিকাংশ আইন প্রণেতা জানেন না, কেননা তাকে উন্নয়ন সহযোগী ধরা হয়, তাকে গুন্ডামির অংশ হিসাবে বাজারে থাকতে হয়, তাকে এক ধরনের প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে হয় এবং ওনার সাথে এলাকাবাসী দেখা করতে পারেন না অথবা করতে চান না, তাকে ভয়ে বা বিজয়ী করতে হয় বা তিনি বিজয়ী হয়ে যান। কাজে এই সংস্কৃতিটি যদি আপনি কোনোভাবে বদলাতে না পারেন, আমি কিন্তু বলছি না প্রথম ধাক্কাতেই পুরোটা বদলে যাবে, কিন্তু কোনো এক ধাপে ধাপে তো আপনাকে আগাতে হবে। যেমন ধরুন, আপনি না ভোটের বিধান যদি করেন তাহলে আপনি দেখতে পাবেন যে মানুষ রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ কিনা, এটি শুনলে রাজনীতির লোকরা ভয় পেয়ে যায়, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। দেখুন, এভাবে কোনো ইন্ডাস্ট্রি পৃথিবীতে ঠেকিয়ে রাখা যায়নি, আপনাকে দিনের আলোতে বাস্তবতা ফেস করে আগাতে হবে, এটি একটি রাখতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে দলগুলো কাদেরকে প্রার্থী করলো এটি আপনি বিশ্লেষণ করতে পারেন। ধরে নিলাম আমরা সেই আগের লোকগুলোকে যদি কেউ করে, তাহলে আপনি ধরে নেবেন তিনি রাজনৈতিক পরিবর্তনের পক্ষের মানুষ না, তখন আপনি তাকে ভোট দিবেন কি দিবেন না সেটা আপনার সিদ্ধান্ত। আমার একটা ধারণা, 16 বছরের যে গ্যাপ তৈরি হয়েছে বাংলাদেশে, আগের অনেক রাজনৈতিক ইন্ডিকেটর কিন্তু কাজ করবে না, পার্সেন্টেজ কাজ করবে না, নতুন স্টেক হোল্ডাররা বাজারে, এবং কেউ যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া হাঁটতে পারে, তার পেছনে মানুষ জড়ো হতে পারে, তাদের রাজনীতি যদি সঠিক হয়, তারা যদি পুরনো রাজনীতির জুতায় নিজেদেরকে পা না দিয়ে রাজনীতির নতুন ব্যাকরণ দাঁড় করাতে চেষ্টা করেন, সেটি কিন্তু ব্যাপক চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। আমি অবাক হব না 91 সালে নির্বাচনে, পার্লামেন্ট নির্বাচনে যেই অত্যাশ্চর্য ঘটনা ঘটেছিল তারও যদি কোনো পুনরাবৃত্তি হয়ে ওঠে, আমি কিন্তু অবাক হব না। আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চেষ্টা করছি তারা যেন নতুন পালসটি ধরতে পারেন। দেখুন, 5ই আগস্ট শুধু শেখ হাসিনার বিপক্ষে গ্রাফিটি হয়েছিল তা না, প্রচলিত রাজনীতির বিপক্ষে হয়েছিল। আমার রাজনীতির বন্ধুরা সেখান থেকে কি শিক্ষা নিয়েছেন এই প্রশ্নের উত্তর নিয়ে তাদের মাঠে যেতে হবে। প্রচলিত রাজনীতির ধারা পার হয়ে রাজনৈতিক দলগুলো নতুন রাজনীতির
যে আহ্বান তুলেছেন সেটা নিয়ে জনগণের কাছে যাচ্ছেন, আশা করছি সেই ভাষাও তারা বুঝবেন। অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে ঠিক এই প্রসঙ্গেই আসতে চাই, ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর মধ্যকার যে সকল মতবিরোধ এখন পর্যন্ত আছে সেগুলোকে এক সুতোয় গেঁথে নির্বাচনী বৈতরণী পর্যন্ত নিয়ে যেতে পারবে, এই আশাবাদ আপনি কতটুকু রাখেন? বিশেষত ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে দলগুলো মতামতের ভিত্তিতে সব প্রস্তাব চূড়ান্ত করে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, অর্থাৎ বাস্তবায়নের একটা গুরু দায়িত্বও তো থাকছে। আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, এটা এই যে আশাবাদটার কথা আপনি বললেন, এটা রাখা ছাড়া কোনো উপায় নেই। আমি একটা ছোট্ট জিনিস বলি, সেটা হচ্ছে আমরা যদি এখনও মনে করি যে বাংলাদেশের জনগণ বোকা, তাহলে এটার চেয়ে বড় বোকামি কিন্তু আর হবে না। পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে যে আমরা আগে যে মূলা দেখিয়েছি সেই মূলা দেখিয়ে আমরা এখন আবার নির্বাচনে জয়ী হতে পারবো, মানে অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ অ্যান্ড অ্যাজ সামওয়ান হু ওয়াজ ইন শহীদ মিনার অন August 1, আমি সেই মানুষটি হিসাবে বলবো যে এই মূলা দেখে লাভ নেই। সো এইখানে আমি মনে করি পলিটিক্যাল পার্টিগুলো সবার এখানে একটা অনুধাবন হয়েছে, এখানে একটা শিক্ষা পেয়েছে সবাই যে হোয়াট নট টু ডু, আমাদের কি না করতে হবে। এবং একটা বিশাল চাঙ্ক অফ কিন্তু এবার নতুন ভোটার আছে, তাদেরকে যদি আপনি বোকা মনে করেন, তাদেরকে যেই ভুলটা আগে করেছিল যে এরা হচ্ছে এখনকার ছেলে পেলে বুঝে বোঝে না, এটা কিন্তু সবচেয়ে বড় প্রমাণ আমরা জুলাইতেই পেয়ে গেলাম যে কি পরিমাণ পলিটিক্যালি কনসিয়াস বাংলাদেশের ইয়াং ব্লাডগুলো হতে পারে। সো এই জিনিসগুলো মাথায় যদি থাকে তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনি এখন যেটা আমি আশা রাখছি যে ঐকমত্য কমিশনে যে ডিবেটগুলো হচ্ছে সেটা কিন্তু আমি মনে করি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এই জিনিসটা মাথায় রেখেই ওই ডিবেটগুলো করছে, কারণ আদারওয়াইজ কিন্তু ধরা খেয়ে যাবে, এবং এই ধরা খেয়ে যাওয়া ছাড়া উপায় নেই। আর বাংলাদেশের জনগণ আর যাই করুক, এই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি কিন্তু এটা কখনোই। অর্থাৎ আপনি কি আশা করছেন যে এখন পর্যন্ত মোটা দাগে বলা যায় যে রাজনৈতিক দলগুলো সার্বিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার যেন সফল হয় সেই সহযোগিতা করে এসেছে, এখন ভিন্ন ভিন্ন মতভিন্নতা থাকা সত্ত্বেও আশা নিরাশার যেই সমীকরণ সেখানে কিছুটা তারতম্য থাকা সত্ত্বেও একটা না একটা সময় তো এই ঐকমত্য কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন হবে, সেখানেও রাজনৈতিক দলগুলো এতদিন যেইভাবে সমর্থন জানিয়ে এসেছে, সহযোগিতা করে এসেছে, সেটা অব্যাহত থাকবে? আমি জিনিসটা এভাবে দেখি, এবারও যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে 3 জোটের রূপরেখা যেরকমভাবে বাস্তবায়ন করা হয়নি সেরকমভাবে এটা হয়ে যাবে, তাহলে এটা বড় একটা ভুল হবে। কারণ আমি এটা বাংলাদেশের জনগণের উপরেই ছেড়ে দিতে চাই যে কেউ যদি মনে করে যে না এখানে আমি এখন বলছি হ্যাঁ কিন্তু আমি পরে এটা বাস্তবায়ন করবো না, তাহলে এখানেই ধরাটা খাবে। সো আমি আশা করি যে এটা হবে না, কারণ আমি যথেষ্ট পরিমাণ গুডউইল দেখছি, এবং আই হোপ যে অন্তর্বর্তীকালীন সরকারের পরবর্তী যে পলিটিক্যাল সরকারটা আসবে সেটা যেই দলই হোক না কেন, যেভাবেই হোক না কেন, তারাও তো বুঝবে যে লাস্ট 15 বছর কি হয়েছে। সো সেখান থেকে একটা শিক্ষা নেওয়ার জায়গা তো আছে। জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য মাঠ প্রশাসন, আইন শৃঙ্খলা সমন্বয়ক 5টি কমিটি গঠন করেছে ইসি। নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলের মধ্যে অনুষ্ঠানের ক্ষেত্রে ইসির এখন পর্যন্ত যেই প্রস্তুতি সেটা ঠিক পথে যাচ্ছে কিনা আপনি কি মনে করেন? দেখুন, এখনও আমাদের যদি ফেব্রুয়ারিতেও হয় প্রায় 8 মাস সময় রয়েছে। আমার ধারণা জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে যত ধরনের প্রস্তুতি নিতে হয় সেটির জন্য বেশ ভালো সময় রয়েছে। অতীতে আমরা সময়ের অভাব কিন্তু দেখিনি, অতীতে আমরা ইচ্ছার অভাব দেখেছি। তারা বলেছেন যে তারা এইসব অনেক ক্ষমতা প্রয়োগ করবেন না, তাদেরকে দেখে মনে হয়নি তারা একটা রেগুলেটরি বডি, তাদেরকে দেখে মনে হয়নি তারা একটি প্রশ্নহীন নির্বাচন করতে চান। এখন এই ইলেকশন কমিশনকেও আমাদের দেখার অপেক্ষায় আছি আমরা এখনও তাদেরকে কিন্তু চিনি না। তারা হয়তো সুন্দর সুন্দর কথা বলছেন, কিন্তু যেই মুহূর্তে আপনার প্রক্রিয়াটি শুরু হবে, তারপরে তফসিল ঘোষণা হবে, তারপরে আপনার প্রার্থী যাচাই বাছাই হবে, তারপরে এই যে মার্কা নিয়ে যে বিতর্ক সেটি সুরাহা হবে, এই প্রত্যেকটি ধাপে কিন্তু তাদের সক্ষমতা আমরা দেখতে চাই, তাদের নিরপেক্ষতা দেখতে চাই, তাদের সাহস দেখতে চাই, এবং ভোটাররা কাকে ভোট দিবেন এটি ভোটারের সিদ্ধান্ত, এটি নিয়ে তাকে দুশ্চিন্তা করতে হবে না। এবং দেখুন, এই সময়ে কিন্তু প্রশাসন তার অধীনস্থ হয়ে ওঠে, এবং আমরা কখনোই দেখতে পাইনি প্রশাসনকে অধীনস্থ রেখে একটি ইসির চেহারা কেমন হয়, অথবা আপনার সামরিক বাহিনী আপনার স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে, পুলিশ থাকবে, বিজিবি থাকবে, এটি তো গেল আইন শৃঙ্খলার জায়গা। আপনি বেসামরিক প্রশাসনের দিকে একবার তাকান, গত 3টি পচা নির্বাচনে তাদেরকে কিন্তু আমরা অর্কেস্ট্রেশনের ভূমিকায় দেখেছিলাম। তারাই রাতের বেলা ভোট দিয়েছেন, তারাই মানে এবারের সর্বশেষ নির্বাচনটি আপনার ডামি নির্বাচনটি তারাই করতে সাহায্য করেছেন।
কাজেই এই নির্বাচন কমিশনের সুযোগ রয়েছে অতীতের অনেক কালিমা থেকে নিজেদেরকে মুক্ত করে নতুন একটি উদাহরণ তৈরি করার, যাতে আপনার এই শোতে, এবং সেই জন্য আপনি অপেক্ষা করতে রাজি যে তাদের পারফরমেন্স দেখার জন্য। আমি প্রতিটি পারফরমেন্স দেখে মূল্যায়ন করবেন, মন্তব্য করবেন এবং আপনি মন্তব্য করার জন্য কিছুটা অপেক্ষা করলেও একটি রাজনৈতিক দল কিন্তু সেই অপেক্ষা অনেকটা হয়তোবা তারা করে জানাচ্ছে। নির্বাচন কমিশন নিয়ে ইতোমধ্যেই জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে অপূর্ব জাহাঙ্গীর আপনার কাছে আসছে, আসলে একটি অসন্তোষ জানিয়েছিল। আমি ব্যাপারটিকে যদি বিচ্ছিন্নভাবে দেখি, তবুও নির্বাচন যতটাই ঘনিয়ে আসবে এর সাথে যে সকল সংশ্লিষ্ট রাজনৈতিক দল আছে তারা তাদের প্রত্যাশা, অনুরাগ, বিরাগ অনেক কিছুই থাকবেন বাংলাদেশের রাজনৈতিক চর্চা যেটা বলে। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনের উপরে তাদেরকে নির্ভর রাখার জন্য সরকার কি পদক্ষেপ নিচ্ছে, আর এই অসন্তোষ ক্রমেই সামনে আরো বাড়বে কিনা আপনার কি মনে হয়? ধন্যবাদ। আমি প্রথমে এই পুরো কোয়েশ্চেনটা, প্রথম পার্ট অফ দ্য কোয়েশ্চেন আমি একটা ইয়েতে বলি যে রাজনৈতিক পলিটিক্যাল রেটরিক ইজ পলিটিক্যাল রেটরিক। সো আমরা আপাতত ওইটাকে করে রাখি। এই ইলেকশনটা প্রধান উপদেষ্টার মনে করেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উনি দিতে চান। সো এই জিনিস এই স্বপ্ন যাতে হয়, পূর্ণতা পায়, সেটার জন্য আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের যাবতীয় ধরনের রিসোর্সেস এই জায়গায় কাজে লাগাবে এবং ইলেকশন কমিশন অ্যাজ ওয়েল। সো আপনি জানেন যে জাতীয় নির্বাচনটা কিন্তু মোটামুটি ইলেকশন কমিশনের উপরেই দায়িত্বটা দেওয়া থাকে। সরকার এটাকে ওনাকে হেল্প করার জন্য যা যা ফ্যাসিলিটেট করা হয় তা করবে এবং সরকার সেখানেই আছে। সো ইলেকশন কমিশন কিন্তু যেমন অলরেডি আমাদের প্রেস উইং কালকে একটা যে প্রেস কনফারেন্স করলো সেখানে কিন্তু বললো যে ডিসেম্বর কেন্দ্রিক সকল ধরনের যা নির্বাচনের জন্য যা ধরনের তৈয়ারি লাগে সেটা যাতে আমরা কমপ্লিট করতে পারি। এবং কিছু মজার জিনিসপাতি দেখবেন যে বিভিন্ন নিউজে আসছে, যেগুলো আমরা বলেছি যে যেমন লটারির মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটরগুলোকে সাজানো যাতে কোনো রকমের দলীয় ইম্প্যাক্ট না থাকে। সো এই ধরনের বিভিন্ন এবং ট্রেনিং ভিডিও দেওয়া। একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে বাংলাদেশ কিন্তু বহু বছর নির্বাচন কি, হোয়াট ডাজ ইট মিন একটা ভোট দেওয়া, সেটা কিন্তু বহুদিন এই কালচারটা ছিল না। সো ভোট এডুকেশনও কিন্তু একটা বড় জিনিস ইন বোথ পার্টিস, জনগণের জন্য যেমন এবং অ্যাডমিনিস্ট্রেটর এবং ফোর্সেস বলেন সবার জন্য। এখানে একটু সংযুক্ত করতে চাই, আপনি যেই ধরনের নির্বাচন আমরা সকলে প্রত্যাশা করি এবং যে ধরনের নির্বাচন আপনি বলছিলেন সরকার করতে বদ্ধপরিকর, এবং যেহেতু ডিসেম্বরের মধ্যে নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন করার একটি কথা বলা হচ্ছে, ইলেকশন কমিশনকে ইতিমধ্যে বলা হয়েছে, ইলেকশন কমিশনের এখন পর্যন্ত যেই প্রস্তুতি সেটাতে সরকার নিজে কতটুকু সন্তুষ্ট? সরকার সন্তুষ্ট না হলে তো সরকার নিজে ইন্টারফেয়ার করে বলতো যে আমরা সন্তুষ্ট নাই। প্রধান উপদেষ্টা কিন্তু যথেষ্ট পরিমাণ ট্রান্সপারেন্ট একজন মানুষ। সরকার এখনও পর্যন্ত সন্তুষ্ট এবং সরকার তাকে সাহায্য করার জন্য যা প্রয়োজন সরকার সেটা দিতে প্রস্তুত। অসংখ্য ধন্যবাদ। একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আশরাফ কায়সার, আপনার কাছে সর্বশেষ একটু সংক্ষেপেই জানতে চাই, 1 জুলাই থেকে আরও 1 জুলাই, 1 বছর পার হয়ে গেল। সব মিলিয়ে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের এই 1 বছরে আপনি আসলে রাজনৈতিক যে সংস্কৃতি, আমি জানি এটা দীর্ঘমেয়াদীর একটি ব্যাপার, তবুও কিছু সূচনা তো নিশ্চয়ই থাকবে, আপনি কিভাবে দেখছেন? আমি কিন্তু আশাবাদী মানুষ এবং আমি গত 11 মাসে রাজনৈতিক দলগুলোকে অনেকভাবে নিজেদেরকে বিশ্লেষণ করতে দেখেছি, আচরণগত পরিবর্তন দেখেছি এবং তাদের মধ্যে যে শর্টকামিংসগুলো ছিল সেগুলোকে তারা দূর করার চেষ্টা করছেন। দেখুন, একটি বড় দলের লক্ষ লক্ষ কর্মী থাকে, তাদের মধ্যে আমি প্রায়ই বলে থাকি 99 ভাগই ওই দলের কোনো আদর্শও জানে না, নীতিও জানে না, ফাউন্ডারের নামও জানে না, কিন্তু তারা হামলা মামলা, জমি দখল, পার্কিং, ইজারা ইত্যাদি নিয়ে ওই দলের সুবিধা নেয়। এটি তাদের একটা ব্যবসা। এখন দলগুলোকে এই ধরনের কর্মী থেকে বিচ্যুত হতে হবে। আমি বিএনপির কথা বিশেষ করে বলছি, জামাত ইসলামীর কথাও কোনো জায়গায় সত্যি। কাজেই এগুলো তাদের সম্পর্কে ভীতি ছড়াচ্ছে এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যেটি জুলাই আগস্ট চেয়েছিল তার মধ্যে এই দখলদারি সংস্কৃতি জায়গা পেতে পারে না। এটিতে রাজনৈতিক দলগুলোকে নজর দিতে হবে। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস দাঁড়াচ্ছে কিনা, আমি কিন্তু বলবো যে আমার প্রত্যাশার চেয়ে বেশি দাঁড়াচ্ছে। দেখুন, রাজনৈতিক স্পেসে কিন্তু 3-4টি ভিন্ন মতের দল থাকবে, তাদের মধ্যে বিতর্ক হবে, তাদের মধ্যে কারো সাথে চরম বিরোধিতা হবে কোনো ইস্যুতে, যে কারণে আমরা 70 অনুচ্ছেদের কথা বলছি
যে পাপেট পার্লামেন্ট মেম্বার না হয়ে ওখানে যেন সচেতন পার্লামেন্ট মেম্বারশিপ দেখানো যায়। এই যে ঐক্যমত্য কমিশন বলি বা তার আগের কমিশনগুলোতে বলি, দলগুলো কিন্তু হোমওয়ার্ক করে এসেছে, তারা পুলিশের সংস্কার, সার্বিকভাবে একটা গুণগত পরিবর্তন আমরা খুব মানে প্রকটভাবেই আসলে দেখতে পাচ্ছি, এবং রাষ্ট্র চালানোর জন্য যে সংস্কার জরুরি সেই জায়গাটিতে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হচ্ছে। আমি শুধু এক লাইনে বলি, অন্তর্বর্তী সরকারের কাছে আমি আশা করেছিলাম যে ইতিমধ্যে যে ঐক্যমত্যগুলো হয়েছে সেগুলো অর্ডিন্যান্স জারি করে তারা কিন্তু। অসংখ্য ধন্যবাদ। একেবারেই সময় শেষ। অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে আসতে চাই, যেহেতু বছরের হিসাব হচ্ছে, একেবারেই সংক্ষেপে এক বছরের কাজে আপনি নিজে সন্তুষ্ট কিনা? যে ধরনের সমালোচনা অনেক ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকারকে করা হয়, বিশেষ করে সমন্বয়ের ক্ষেত্রে, শেষ কথা কিছু বলার আছে কিনা 30 সেকেন্ডে? সন্তুষ্ট তো আরও হওয়া যেত, কারণ প্রধান উপদেষ্টা নিজেই বলেন যে উনি নিজেই সন্তুষ্ট না। আমি সন্তুষ্ট হওয়ার কে এটা বলার ইয়ে রাখে না, কিন্তু অ্যাচিভমেন্টটা যে আমরা যেটা যদ্দূর পর্যন্ত এই দেশ এসেছে আমরা 1-2 বছর আগেও এটা কল্পনা করতে পারিনি। সো আমি এখানে পুরো বাংলাদেশের যত স্টেক হোল্ডার আছে, অল ক্রেডিট গোজ টু দেম, যে সবাই সার্বিকভাবে সকলেই সেই সফলতার সমানভাবে ভাগিদার। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। এরই সাথে আজকের মতো স্বপ্নধরা স্বাধীন সংলাপ সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল শেষ করছি। আগামীকাল আমাদের আয়োজন নেই, শনিবার থেকে আবারও আয়োজন আছে। দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবসময় থাকুন এটিএন নিউজের সঙ্গে।